বাংলাদেশে ধারণা করা হচ্ছে, আমি বিদেশি দূতাবাসগুলোর কথা বলছি এবং বিদেশি এজেন্সিগুলোর কথা বলছি, ধারণা করা হচ্ছে যে সবচেয়ে বেশি মৃত্যু হবে বাংলাদেশে। আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক এবং আমাদেরকে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ উসিলা তৈরি করেন, বাট আমি কেন সেই উসিলার বলির পাঠা হব? আমার জনগণ কেন বলির পাঠা হবে? আমি সেটা প্রশ্ন করতে চাই। আমি কেন এখনো এই দায়িত্বটা নিচ্ছি না? এবং আমি জানি না পৃথিবীতে এত জ্ঞানী মন্ত্রী আর পৃথিবীর কোথায় আছে কিনা, তাবৎকালে হয়েছে কিনা, যারা এত সব বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো মানে যে কারো মানে বিবেক বুদ্ধি যদি মিনিমাম থেকেও থাকে সেগুলো মাটির তলে লুকিয়ে যাওয়ার কথা। আমাদের মন্ত্রীদের, বিশেষ করে 7, 8, 10 জন মন্ত্রীদের বক্তব্য শুনলে মানে মরা মানুষও মনে হয় হেসে উঠবে। কেন? এটি কি জনগণের সাথে উপহাস করার জন্য? আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি আমাদের মা, আপনাকে বলছি আপনি এই মন্ত্রীদের মুখ বন্ধ করান, যারা জনগণের এত বড় বিপদ, পৃথিবীবাসীর এত বড় বিপদ নিয়ে এখন ট্রল করছেন, মানুষের মধ্যে বিরক্তি তৈরি করছেন। এই বিরক্তিকারক মন্ত্রীদেরকে বলুন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে তারা যেন আগামী 7 দিন 10 দিন এই করোনা নিয়ে কোনো কথা না বলে। তাদের মুখ থেকে জনগণ কোনো কথা শুনতে চায় না। তারা যেসব কথা বলে, এই কথাগুলো আমাদের এখন শোনার মতো মানসিকতা কারণেই। যারা করোনা সম্পর্কে জ্ঞাত, যারা করোনা সম্পর্কে বুঝতে পারছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে। শুধু করোনা না, করোনার পরে পঙ্গপাল আসছে, পঙ্গপালের পরে ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখন একসাথে কাজ করা দরকার। আপনার নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সাধারণ জনগণ যারা সত্যিকারের কাজে আসবে, তাদেরকে নিয়ে আপনি কাজ করুন। আমাদের এখন ডাক্তারদের জন্য, নার্সদের জন্য এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন, তাদের জন্য প্রোটেকশন এর ব্যবস্থা করা দরকার। তাদেরকে বাঁচাতে হবে আমাদের। আমার ডাক্তার যদি মরে যায়, আমার নার্স যদি মরে যায়, আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি মরে যায় এবং তারা আদতে যদি নাই জানে যে হাউ টু টেক দ্য প্রোটেকশন, তাহলে আমি তাদেরকে কিভাবে বাঁচাবো? আপনি কিভাবে তাদেরকে বাঁচাবেন? এটা ফিসাবিলিল্লাহর ব্যাপার নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সন্তান তুল্য, আমি করজোরে আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশে এখন কোনো কিছু আপনার নির্দেশ ছাড়া হয় না, কোনো কিছু আপনার নির্দেশ ছাড়া হয় না। আপনার মন্ত্রীরা সবাই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজগুলো করছি। আপনার নির্দেশ দরকার হয়, আপনি নির্দেশ দিন, আপনি নির্দেশ দিন। এই মুহূর্তে যে কোয়ারেন্টাইন ব্যবস্থা, বিদেশ থেকে যারা আসছে, এখনো যদি আপনি এটা চালু রাখতে চান, যারা আসছে তারা সবাই সেনাবাহিনী নিয়ন্ত্রণে যাবে। এবং এই জায়গাগুলোকে সিলেকশনের ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক হতে হবে। যেমন আপনারা চেষ্টা করেছিলেন, অত্যন্ত ভালো উদ্যোগ ছিল উত্তরার দিয়াবাড়িতে, বাট সেখানে 4টি ভবনের মধ্যে 3টি ভবনে মানুষ থাকে। তারা কেন মেনে নিবে? তারা ওই জায়গাটাকে মেনে নিতে পারে না। তারা অবস্থান ধর্মঘট করেছে। আমাদের দেশের সুশৃঙ্খল সেনাবাহিনী তাদের ওই জায়গা থেকে কোয়ারেন্টাইন সেন্টারকে তুলে নিয়েছে। তাহলে আমাদেরকে এই কোয়ারেন্টাইন সেন্টারগুলো কোথায় হওয়া উচিত সেটা আগে থেকেই ভাবতে হবে। আমাদের যথেষ্ট পরিমাণ জাহাজ রয়েছে, লঞ্চ রয়েছে, এগুলোকে বন্ধ করে দিন। এগুলোকে বন্ধ করে দিয়ে মাঝ নদীতে এগুলোর ভিতরে কোয়ারেন্টাইন করেন। বিশ্বাস করেন, এগুলো এক একটি বড় ভবনের মতো, যেখানে এসি সুবিধা আছে, যেখানে সর্বোচ্চ সব সুবিধা আছে। এখানে শুধু কোয়ারেন্টাইন করার জন্য যা যা করা দরকার, মিনিমাম সাপোর্টের মধ্যে দিয়ে আমরা এটা করতে পারবো। মাঝ নদীতে রাখুন, যেখানে মানুষের সাথে ইয়ে হবে না, ছড়িয়ে যাবে না। আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত হবে। এর বাইরে যে স্কুলগুলো জনবসতির মধ্যে নয়, যে স্কুলগুলো, কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু আলাদা জায়গায়, একটু বিচ্ছিন্ন জায়গায়, সেগুলোকে আমরা চিন্তা করতে পারি। আমাদেরকে যখন চিন্তা করব, তখন মাস পিপল যাতে অ্যাফেক্টেড না হয় সেই বিষয়কে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে চিন্তা করতে হবে। বিশ্বাস করুন, আপনি চিন্তা না করলে আপনার মন্ত্রী পরিষদে এই জনগণের কাছে এমন কেউ নাই যে একজন বলতে পারে যে আমি মন্ত্রী, আমি দায়িত্ব নিয়ে এই কাজটা করেছি। সবাই বলে আপনার সিদ্ধান্তে করেছে, আপনি বলছেন দেখে করেছে। আপনি না বললে তারা করেন না, আপনি না বললে তারা কিচ্ছু করার মতো ক্ষমতা রাখে না। সুতরাং তাদেরকে দিয়ে আপনি মন্ত্রণালয় চালান, যেহেতু তারা আপনার পছন্দের, কোনো অসুবিধা নাই। বাট আমাদেরকে সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক নিতে হবে। আমি যে কাতারে আছি, কাতার সরকার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে। আপনি আর্থিক সাহায্য চান, আপনি কাতারের আমিরের সাথে কথা বলুন। আপনি এর বাইরে আরো অনেকগুলো কান্ট্রিতে কথা বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি 57 দেশের
যে সমন্বয়, এটার পিছনে অনেক ভালোভাবে কাজ করছি এবং খুব বড় জায়গা থেকে কাজ করছি। যদিও আমি কোনো বাংলাদেশের হয়ে কাজ করছি না, এটার যারা উদ্যোক্তা তাদের মধ্যে আমি অন্যতম উদ্যোক্তা ছিলাম। একজন একেবারেই সিঙ্গেল মানুষ হিসাবে আমি কাজ করছি। তারপর আমি জানি যে একজন মানুষ না, 18 কোটি মানুষের চাইতে আপনি অনেক শক্তিশালী। এটি বাংলাদেশে প্রমাণিত, এটি অন্য দেশে না। এটি বাংলাদেশে 18 কোটি মানুষের যে শক্তি, এর শক্তির চাইতে হাজার হাজার গুণ শক্তি আপনার হাতে। আপনাকে উদ্যোগী হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি উদ্যোগী হন, এই মুহূর্তে ডাক্তারদের জন্য যে জিনিসগুলো, তাদের প্রোটেকশনের যে ডক্টর, নার্স এবং হাসপাতালের যারা, তাদের প্রোটেকশন গিয়ার এটা লাগবে, আইসিইউ বেড লাগবে, হ্যাঁ, ভেন্টিলেশনের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ লাগবে। তো এইগুলো আপনি পাবেন। আমি শামীম আহসান একজন অতি সাধারণ মানুষ, একটি পিনাট বা তার চাইতে ছোট, একটি কালিজিরার সমান। আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আপনার অবস্থান থেকে চান, এটি মুহূর্তের মধ্যে পাবেন। আমাদের করোনা ক্ষতি করবে, আমি যতই চেপে রাখতে চেষ্টা করি, আগামী 3 সপ্তাহ পরে এর ভয়াবহতা দেখতে পাওয়া যাবে। এর ভয়ঙ্কর ভয়াবহতা অপেক্ষা করছে। যারা আমাকে মুখ চেপে ধরছেন, আমি আতঙ্ক তৈরি করছি, তাদেরকে বলছি, ভাই, আগুন লাগলে বলতে হয় প্রথমে আগুন লেগেছে, নইলে মানুষ ঘুম থেকে তোলা যায় না। এটা আগুন লেগেছে, এটা সতর্ক করা। ভয়ঙ্করভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যারা ঢাকা শহরে আছেন তাদেরকে বলছি, 71-এর মুক্তিযুদ্ধে আমার আপন মেজ মামা সহ বেশ কয়েকজন তারা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সৈয়দপুর থেকে তারা অস্ত্রাগার ভেঙে অস্ত্রসহ খালি পায়ে হেঁটে বরিশালের মেহেন্দিগঞ্জে তারা হেঁটে এসেছিলেন। প্রায় 1.5 মাস সময় লেগেছিল তাদের হেঁটে আসতে। জীবনের ঝুঁকি নিয়ে, অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করার জন্য তারা হেঁটে এসেছিলেন। আমি কথাটা এই কারণে বললাম, আপনারা যদি গ্রামের বাড়িতে এখন চলে যান, আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন, বাসে চলে যেতে পারবেন, ট্রেনে চলে যেতে পারবেন, লকডাউন হয়নি। আপনাদেরকে অবশ্যই গ্রামে চলে যেতে হবে, দূরে সরে যান। এটা এমন কোনো চিকিৎসা নেই এখানে যে চিকিৎসা আপনি ঢাকায় থাকলে বেটার চিকিৎসা পাবেন। এখানে আইসোলেশন করা, আলাদা থাকা, আর এখানে জাত পাত, ধর্ম, দল, মত কোনো ভেদাভেদ না করা। বিশ্বাস করুন, এখন আমাদের প্রার্থনা করতে হবে সারা পৃথিবীর সকল ধর্মের মানুষের জন্য। আজকে আমি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর একটা ভিডিও শেয়ার করেছি। আজকে সকালবেলায় আমার সাথে কথা হচ্ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর, যিনি সবগুলো গোয়েন্দা সংস্থাকে মনিটর করেন। উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা প্রতিদিনই প্রায় কথা বলি। আমরা মতামতের, আমাদের আদর্শের ভিন্নতা আছে, বাট আমি আদর্শের ভিন্নতার পরও আমি সব দেশেই চেষ্টা করি সম্পর্কগুলো রাখার জন্য। ওনারা যে ভয়াবহতার কথা বলেছেন, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে। ইসরায়েল সেনাবাহিনী 6,500-এর অধিক সৈন্য গুরুতর অসুস্থ। বিশ্বাস হয়? তারা সর্বোচ্চ প্রোটেকশনের পরে অসুস্থ। হোয়াইট হাউসের আমাদের যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনার ব্যক্তিগত স্টাফ অসুস্থ। অসুস্থতার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, রানী এগুলো বেছে নিচ্ছে না, অথবা গরিব জনগণ। এই রোগটা সেই রোগ নয়। এই রোগটা হলো যে কাউকে আক্রমণ করতে পারে, যেহেতু, এবং এটার মৃত্যু হার, আক্রান্ত এবং সুস্থ হওয়ার হিসেব ধরে যদি ধরা হয়, ফ্রান্সে 94% মৃত্যু হার। এটি বিশ্বাসযোগ্য। ফ্রান্সের মতো দেশ, যারা বিজ্ঞানে, জ্ঞানে কত উন্নত, তাদের জনগণের জীবনের জন্য সরকার কি না করে। সামান্য একটি ছোট্ট বিষয় হলে ফ্রান্সের সর্বোচ্চ নেতা পর্যন্ত পদত্যাগ করে বসেন, মন্ত্রীরা পদত্যাগ করে বসেন। সেই দেশে যখন এই অবস্থা, তাহলে আমাদের বাংলাদেশের কি অবস্থা হতে পারে? আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে বলছি, করজোরে মিনতি করছি, প্লিজ লকডাউন করে দিন, সেনাবাহিনীকে কাজ করতে সুযোগ দিন। বাংলাদেশের জনগণ, আপনাদেরকে বলছি, প্লিজ দয়া করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন যে আসলে বিপদটা কত বড়। ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনি হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সবাই একসাথে বাঁচতে চাই। আমরা মনে করি আমাদের সমন্বিত চেষ্টা ছাড়া এই ভয়ঙ্কর বিপদ আমরা উত্তরণ করতে পারবো না। আমাদেরকে এই বিপদ উত্তরণ করতে হবে, এবং বিপদ যদি আমরা উত্তরণ করতে না পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে। আমি জনগণকে বলছি, আপনারা নিউজ দেখবেন আজকে থেকে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস
তাদের লোকজনকে এবং সেই সব দেশের জনগণকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিবে। আমার এই তথ্যটা আমি দিলাম আপনাদেরকে। আগামী 48 ঘন্টায় আপনারা দেখতে পাবেন যে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দূতাবাস প্রকাশ্যে তারা ঘোষণা দিবেন, প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা দিবেন যে তাদের জনগণকে সরিয়ে নেওয়ার জন্য এটি সিদ্ধান্ত এসছে। এটা আমরা জেনে ফেলেছি অলরেডি। অর্থাৎ এটা ভয়াবহতা, এবং তারা তাদের হয়তো বিমান পাঠিয়ে, যদি জনগণের সংখ্যা অনেক বেশি হয়, তারা স্পেশাল বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে লোক সরিয়ে নেবেন। আমাদের তো আক্রান্ত লোক নেই, মাত্র 20 জন, তো কেন তারা এটা করবেন? অর্থাৎ আমরা যে সংখ্যাটা বলছি সেটিও সঠিক নয়। আমরা জানি না আসলে আমাদের অসুস্থ কতজন। আমাদের বর্তমান সিচুয়েশনে দেশের জনগণের সর্বোচ্চ ভূমিকা দরকার। দেখুন, আমরা অত্যন্ত গরিব দেশ, তারপরে আমাদের যেভাবে দেশটা চলছে সেটি এই অর্থনৈতিক অবস্থার মধ্যেও আরো ভালোভাবে চলতে পারত, কিন্তু যে জায়গায় যে যোগ্য লোক দরকার সে জায়গায় সে যোগ্য লোক নেই। আমায় ক্ষমা করবেন, আমি বেয়াদবি করছি না, আমি সত্য কথা বলছি। যোগ্য লোকের অভাবের কারণে সব জায়গায় অযোগ্যতায় ভরা লোকজন, এবং তারা খামখেয়ালি মতো চলছে বলেই আমাদের সমস্যাগুলো হয়তো আরো গভীর হবে, গভীর থেকে গভীরতর হবে। আমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। হাসি ঠাট্টা মশকরা করে নয়, দেশের জনগণকে বাঁচাতে হবে। এবং যারা মুসলমান তাদেরকে অনুরোধ করব, নামাজে গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, এবং যখন চাইবেন তখন নিজের জন্য না, শুধু বাংলাদেশের জনগণের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমরা দোয়া করি, এই পৃথিবীবাসীর জন্য দোয়া করি, যাতে আমরা এই বিপদ থেকে উত্তরণ লাভ করতে পারি। যারা আমার কথায় আহত হয়েছেন তাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি। বাট আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো জেনে বলছি, আমি আমার আবেগ দিয়ে, আমার বিশ্বাস দিয়ে বলছি, বাংলাদেশের জনগণের কল্যাণে বলছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং আগামীর যে ভয়ঙ্কর সংকট আমাদের সামনে আসছে সেটা উত্তরণে আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ। যে যার অবস্থান থেকে যেটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। বিশেষ করে গরিব জনগণের প্রতি, যারা দিন আনে দিন খায়, তাদেরকে আমরা চাল, ডাল, তেল, লবণ দিয়ে হলেও আমরা একটু সাহায্য করার চেষ্টা করব, গোপনে, প্রকাশ্যে না। সেদিন দেখলাম একটা মুখবন্ধনী মাস্ক বিতরণ করছে 10, 12, 15 জন। কালকে ঢাকার মেয়র আমাদের আতিক ভাই, উনি প্রায় 1000-1500 লোক নিয়ে হাত ধোয়া উদ্বোধন করছে। আসলে ওনারা গুরুত্ব বুঝতে পারছেন না বলি এভাবে করছেন। আসলে এটা এখন সেই সময় নয়, এটা মিডিয়া কাভারেজের সময় নয়। এমনকি যারা সাংবাদিক সম্মেলন করেন তাদেরকে অনুরোধ করব এখন অনলাইনে সাংবাদিক সম্মেলন করার জন্য। প্রেস ক্লাব একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা লকডাউন করেছে তাদের প্রেস ক্লাব। আমার মনে হয় সাংবাদিকদেরও উচিত এখন অনলাইনের মাধ্যমে কাভারেজ করা। ভালো থাকবেন প্রিয় দেশবাসী, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। আমায় ক্ষমা করবেন, আমার দ্বারা যদি কেউ আহত হয়ে থাকেন আমায় অবশ্যই ক্ষমা করে দিবেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।